জোড়া রেকর্ড। করোনায় আরও 164 মৃত্যু, শনাক্ত 10,000 ছুঁই অর্ধেক রোগী গ্রামে। লকডাউন বাড়ল আরও 7 দিন, রাজধানীর অলিগলিতে বেপরোয়া চলাচল, গ্রেফতার, জরিমানা। প্রবাসী কর্মীদের নিবন্ধনে ভোগান্তি, ভিসার মেয়াদ দেখে টিকা দেওয়ার দাবি। রাজধানীর করোনা হাসপাতালগুলোতে রোগীর চাপ, পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের উদ্বেগ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদের সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। জাতীয় চিড়িয়াখানায় জন্ম নিয়েছে 100-এরও বেশি ময়ূরের বাচ্চা, বিক্রি করতে চায় কর্তৃপক্ষ। করোনায় একই দিনে মৃত্যু ও শনাক্তের রেকর্ড। 24 ঘন্টায় মারা গেছে 164 জন, শনাক্ত 9,964। সবচেয়ে বেশি মৃত্যু খুলনা ও ঢাকা বিভাগে। দৈনিক সংক্রমণ হার 29%-এরও বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন 50% রোগী গ্রামের। আর শিগগিরই ভ্যাকসিন নিবন্ধন শুরু হবে, বয়স সীমা কমিয়ে 35 করা হবে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সারা দেশে করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হচ্ছে, বাড়ছে মৃত্যু। রাজধানীর বাইরে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে। করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ডের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় 164 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 15,229। 605টি ল্যাবে 34,002টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 9,964। শনাক্তের সংখ্যা বেড়ে 9,54,881। নতুন 5,185 জন সহ সুস্থ হয়েছে 8,39,082। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 29.30%। সুস্থতার হার কমে হয়েছে 87.87%। মৃত্যু 1.59%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে 55 ও ঢাকা বিভাগে 40 জন। 60 83 এবং 51 থেকে 60 বছরের মধ্যে 47 জনের মৃত্যু হয়েছে। পুরুষ মারা গেছে 109 জন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের মধ্যে শতকরা 50% গ্রামের। আরও বেশি জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে নিবন্ধন বয়সসীমা 35 করা হবে বলেও জানান তিনি। রেজিস্ট্রেশনটা খুলে দেওয়া হবে। রেজিস্ট্রেশনটা আমাদের 40 পর্যন্ত ছিল, এটা 35 পর্যন্ত নামিয়ে আনার একটা সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারা পাচ্ছেন। আরও কিছু প্রফেশনাল লোকজন যাদের পাওয়ার দরকার, যাদের এসেনশিয়াল সার্ভিস, সেটাও আছেন। আর যারা আগে নিবন্ধন করেছেন তারা আগে টিকা পাবেন। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। 24 ঘন্টায় করোনায় ও উপসর্গে 18 জেলায় 159 জনের মৃত্যু হয়েছে। ঊর্ধ্বমুখী দৈনন্দিন সংক্রমণের হার। হাসপাতালে চাপ বাড়ছে রোগীর। বিভিন্ন স্থানে হাসপাতালে দেখা দিয়েছে আইসিইউর বেডের সংকট। এ অবস্থায় বেড ও আনুষঙ্গিক সহায়তা বাড়ানো হচ্ছে হাসপাতালগুলোতে। 21 প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে 24 ঘন্টায় আরও 18 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 5 জন শনাক্ত এবং বাকি 12 জন মারা গেছেন উপসর্গ নিয়ে। এদিকে 405 বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন 495 জন। বাকি 90 জনকে বারান্দা ও মেঝেতে অতিরিক্ত বেডের ব্যবস্থা করে চিকিৎসা দেয়া হচ্ছে। রোগীর চাপ সামলাতে অক্সিজেন লাইন সহ বাড়ানো হয়েছে 50টি বেড। শনাক্ত হার 34.09%। খুলনায় 3 হাসপাতালে করোনায় 12 জনের মৃত্যু হয়েছে। উপসর্গে মারা গেছেন 5 জন। শনাক্ত 36%। কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় করোনায় সর্বোচ্চ 14 জন মারা গেছেন। এছাড়া এ সময় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 3 জন। নতুন শনাক্ত হয়েছেন 292 জন। শনাক্তের হার 30%।
চুয়াডাঙ্গায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় ৩৭০ জনের পরীক্ষায় শনাক্ত ১৫২। শনাক্তের হার আবারও বেড়ে ৪১.08%। ঝিনাইদহে করোনায় ৬ জন ও উপসর্গে ২ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ৮৬ জন। রংপুর বিভাগে করোনা ও উপসর্গে ১৫ জন মারা গেছেন। এদিকে রংপুর অঞ্চলের করোনা রোগীদের চিকিৎসার জন্য একমাত্র বিশেষায়িত হাসপাতাল কোভিড স্পেশালাইজড হাসপাতালটির আইসিইউ বেড নেই জানিয়ে নোটিশ টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। সেই সাথে বেড খালি না থাকায় রোগী ভর্তিও বন্ধ করে দেয়া হয়েছে। বরিশালে ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। ১৮৮টি নমুনা পরীক্ষার মধ্যে ১১২ জন শনাক্ত। শনাক্তের হার ৫৯.৫৭। ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন করোনায় ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। হাসপাতালের করোনা ইউনিটে চাপ বাড়ছে রোগীর। সিলেট বিভাগে ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ৮ জন। সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু। এদিকে সংক্রমণের হার কমে ১৫.২৩%। টাঙ্গাইলে ২৪ ঘন্টায় করোনায় ৫ ও উপসর্গ নিয়ে ২ জন সহ ৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার ৩৯.০৭%। গাজীপুরে ৩৫৭ জনের নমুনা পরীক্ষায় ১২৯ জন শনাক্ত, মারা গেছেন ৩ জন। এদিকে ঠাকুরগাঁও, নোয়াখালী ও নাটোরে করোনায় ৩ জন মারা গেছেন। রত্না জামান, ২১শে টেলিভিশন। লকডাউনের মেয়াদ ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে সরকার। এদিকে চলমান লকডাউনের পঞ্চম দিনে রাজধানীতে বেড়েছে যান চলাচল। একই সাথে প্রধান সড়ক ও অলিগলিতে বেড়েছে মানুষের আনাগোনা। তবে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হলে গ্রেফতার ও জরিমানা করছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত দীপু শিকদারের রিপোর্টে। সকাল থেকেই রাজধানীতে বেড়েছে মানুষের চলাচল আর যানবাহনের চাপ। নানা দোহাই দিয়ে বাইরে বের হচ্ছে মানুষ। রাস্তায় বেরিনি, দোকানে ছিলাম আমি। কাজের জন্য আসছিলাম, তারপর বাকরখানি নিয়ে গেছে। নগরীতে বিভিন্ন স্থানে সেনাবাহিনীর চেকপোস্ট আর টহল। জেরার মুখে পড়ছেন বাইরে আসা লোকজন। যৌক্তিক কারণ না থাকলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। অহেতুক কোনো কারণ ছাড়া যারা বেরি হয়েছে তাদেরকে আমরা আলাদা করছি এবং ম্যাজিস্ট্রেট এবং স্থানীয় পুলিশের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিচ্ছি। আজকে আমরা লক্ষ্য করছি যে ম্যাক্সিমাম মানুষজনই মাস্ক পরা। জিগাতলা এলাকায় কড়াকড়ি ছিল র্যাবের। লকডাউনের আওতামুক্ত নয় এমন ব্যক্তিদের করা হয়েছে জরিমানা। আজকে আমাদের একটু ট্রাফিক বেশি দেখা যাচ্ছে। ব্যাংক খোলা থাকার কারণে অনেকে জরুরি প্রয়োজনে ব্যাংকে যাচ্ছেন। এক্সট্রিম কেসে যারা একবারে বিনা কারণে বা বিনা প্রয়োজনে বের হচ্ছে তাদেরকে আমরা আইন প্রয়োগ করতেছি এবং শাস্তির ব্যবস্থা করতেছি। পলাশীর মোড়ে ছিল বিজিবির অবস্থান। ঢাকা জেলা প্রশাসনের মোবাইল কোর্ট জরিমানা করেছেন অনেককে। মাস্ক মুখে ছিল না দেখে ধরছে, সবাই জরিমানা করছে। বের হয়েছি, বাসায় যাই আমুলে দেখা করবো আর মানে মাস্ক মুখে ছিল না তো সেই জন্য। পুরনো ঢাকার অলিগলিতে জোরদার করা হয় পুলিশের টহল। সোয়ারিঘাট এলাকায় কারণ দেখাতে না পারায় গ্রেফতার করা হয় অনেককে। একই সময় মাস্ক না পরায় জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। কিছু কিছু ক্রাইটেরিয়া করে দেওয়া আছে যে তারা তাদের কার্যক্রমে বাইরে কার্যক্রম করতে পারবেন। আর যারা এর ব্যতিক্রম ঘটাচ্ছে তাদেরকে আমরা গ্রেপ্তার করছি, আদালতে প্রেরণ করছি, স্পট জরিমানা করা হচ্ছে। এছাড়া দুস্থ মানুষদের মধ্যে খাবার এবং মাস্ক বিতরণ করা হচ্ছে। দীপু শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা। অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদের টিকা দেওয়ার কথা থাকলেও পিছু ছাড়ছে না ভোগান্তি। অনেকেই ভিসার মেয়াদ নিয়ে দুশ্চিন্তায়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নিবন্ধনের জন্য দিনের পর দিন ঘুরছেন মন্ত্রণালয়ে। আবার সার্ভার বন্ধ থাকায় বিকাশ সহ অন্যান্য অ্যাপেও টাকা জমা দিতে পারছেন না অনেক প্রবাসী। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেছেন ১ সপ্তাহের মধ্যে সংকট কেটে যাবে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। গেল ১৭ জুন অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা প্রাপ্তির তালিকায় বিদেশগামীদের অন্তর্ভুক্ত করা হয়। দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, জেলা সদর হাসপাতালগুলোকে নির্ধারণ করা হয় কেন্দ্র হিসেবে। তবে নিবন্ধন জটিলতায় এখনও ঘুরতে হচ্ছে বিদেশগামীদের।
টিকার জন্য প্রয়োজন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নিবন্ধন। নিবন্ধনের জন্য বিভিন্ন জেলা থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ভিড় জমান কর্মীরা, কিন্তু এখানেও নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। বিকাশ কিংবা নগদে টাকা জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন না তারা। নগদে ট্রাই করছে হয় না, বিকাশে ট্রাই করছে হয় না। 3-4 দিন হয়ে গেছে, আজকে 4 দিন হয়ে গেছে, কোনো কিছু হইতেছে না, না টাকা দিতে বলতেছে, কিছু বলতেছে না, খালি 72 ঘন্টায় লেখা আছে, শুধু লেখা বিচারাধীন, এরপরে আর কোনো কিছু হচ্ছে না, লোডিং হচ্ছে। আমরা এত কষ্ট করে অনেক দূর থেকে আসছি, এখন পারতেছি না, তো বলতেছে 14 তারিখে আসতে। কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় আরো বাড়ে ভোগান্তি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জমা দিতে হচ্ছে টাকা। ছোট বাজারে কাছে আসছে, এই জায়গা থেকে জায়গা, ওই জায়গা থেকে জায়গা, নিচে থেকে ঘুরবে থেকে নিচে যাইতে ভোগান্তি এইটাই। ফর্ম ফিল আপ হচ্ছে, টাকা নিচ্ছে না। অনেকেরই ভিসার মেয়াদ নিয়ে দুশ্চিন্তা, তাই পাসপোর্ট ও ভিসার মেয়াদ দেখে টিকা কার্যক্রম চালানোর পরামর্শ তাদের। পাসপোর্টে হবে কি হবে না, কিভাবে হবে, তারা কোনো সলিউশনে দিচ্ছে না এখন। যদি পাসপোর্টে ফটোকপি দেওয়া হইতো, টাকা এত লেখন লাগে না, মানুষের অরানি হইতাছে। আমাদের সিভিল আইডি দিয়ে আর পাসপোর্ট দিয়ে সম্পূর্ণ কাজ হয়, বিদেশেও সেম। এদিকে প্রবাসী কর্মীদের জন্য বিশেষ নিবন্ধন অ্যাপস উদ্বোধন করে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, সার্ভার জটিলতার কারণে টিকার নিবন্ধনে সমস্যা হয়েছে। বিশেষ রেজিস্ট্রেশন কার্যক্রম আমরা কিন্তু চালু করতে যাচ্ছি, যে যা ব্যাকলগ আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা ক্লিয়ার করে নিতে পারবো। নতুন রেজিস্ট্রেশন পদ্ধতি চালু হলে এই সমস্যা আর থাকবে না বলেও আশাবাদ জানান তিনি। এই বিশেষ রেজিস্ট্রেশন কার্যক্রম আমি উন্মুক্ত ঘোষণা করছি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে রাজধানীর করোনা হাসপাতালগুলো। বেশিরভাগই আসছেন ঢাকার বাইরে থেকে। আইসিইউ সহ সাধারণ বেডও এখন রোগীতে পরিপূর্ণ। শুধুমাত্র মহাখালীর ডিএনসিসি করোনা হাসপাতালে কয়েকটি আইসিইউ খালি। হাসপাতালের পরিচালকরা বলছেন, রোগীর চাপ অব্যাহত থাকলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। জসিম জুয়েলের রিপোর্ট। করোনায় সবচেয়ে সংকটময় সময় পার করছে বাংলাদেশ। বাড়ছে সংক্রমণ, মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। করোনার ভারতীয় ধরন সীমান্ত এলাকা সহ ঢাকার বাইরে আগে আঘাত এনেছে। তাই রাজধানীর বাইরের হাসপাতালগুলোর অবস্থা আগে থেকেই নাজুক। এমন পরিস্থিতিতে রোগীরা এখন ঢাকামুখী। রাজধানীর হাসপাতালগুলোর সামনে অ্যাম্বুলেন্সের এই চিত্রই বলে দিচ্ছে অবস্থা কতটা ভয়াবহ। দেশের সবচেয়ে বড় ডিএনসিসি করোনা হাসপাতালে প্রতিদিন গড়ে 60 জন করে রোগী ভর্তি হচ্ছেন, যার বেশিরভাগই আসছেন ঢাকার বাইরে থেকে। পাবনা থেকে ঢাকায় আনা হয়েছে ইমরান উদ্দিনকে। আইসিইউ দরকার, পাবনায় বেড খালি নেই। আমার রোগী বিগত 5 দিন যাবৎ পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি ছিল। ওনার বর্তমানে শ্বাসকষ্ট হচ্ছে, শুনলাম এখানে সিট ফাঁকা আছে, সেজন্য আর কি চলে আসছে। ডিএনসিসি হাসপাতালের পরিচালক জানালেন, যাদের আইসিইউ দরকার তাদেরকেই এখানে আনা হয়। হাসপাতালটিতে এখনও কয়েকটি আইসিইউ বেড খালি। তবে যেভাবে রোগী আসছেন তাতে কয়েকদিনের মধ্যেই ভরে যাওয়ার শঙ্কা তার। 129 জন সকাল 8টার সময় আমার আইসিইউতে ছিল। সো আমার যে 200 আইসিইউ যে ক্যাপাসিটি, সেটি কিন্তু দ্রুতই শেষের দিকে চলে যাচ্ছে। একটু সংকট হয়ে যেতে পারে যদি এই ধারাটা অব্যাহত থাকে। না, এখন পর্যন্ত আমার যে রোগীগুলো ঢাকার বাইরের রোগী সংখ্যাটাই বেশি। রাজধানী কুর্মিটোলা হাসপাতালের পরিস্থিতি আরও খারাপ। প্রবেশ মুখেই বোর্ডের এই লেখাগুলো বলে দিচ্ছে এখানে রোগী ভর্তির সুযোগ নেই। না, এই সমস্ত কোনো খালি নেই। আসন না থাকায় হাসপাতালের সামনে বসিয়েই অক্সিজেন দেওয়া হচ্ছে অনেক জটিল রোগীকে। যাদের আনা হয়েছে তাদের প্রায় সবাই ঢাকার বাইরের। আরো খারাপের দিকে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন হচ্ছে 80 নিচে আছে, 80 লেভেলের মধ্যে। ভোরের দিকে শ্বাসকষ্ট বাড়ছে আর কি, আগে শ্বাসকষ্ট ছিল না। তারপর ওনাদের সঙ্গে আবার যোগাযোগ করলাম, পরে ওনারা আবার এখানে পাঠাইছেন। সংক্রমণের হার না কমলে হাসপাতালের উপর চাপ বাড়বে, তাই সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকবে প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহে সফল হবে দেশ, বলছে আওয়ামী লীগ। গণটিকা কর্মসূচির নামে তামাশা, অভিযোগ বিএনপি। যত্রতত্র কোরবানি পশু জবাই দূষিত হয় পরিবেশ, মক্কা মদিনার মডেল অনুসরণের তাগিদ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন সংগ্রহে বাংলাদেশ সফল হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। পৃথিবীর বিভিন্ন দেশ যখন ভ্যাকসিন সংগ্রহে মরিয়া হয়ে ছুটছে, তখন দেশের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভ্যাকসিন সংগ্রহ দেশের জনগণের প্রতি শেখ হাসিনার সরকারের ডিপ অ্যান্ড অ্যাবাইডিং কমিটমেন্টের সুস্পষ্ট প্রতিফলন। দেশে অক্সিজেন নিয়ে প্রকৃতপক্ষে কোনো সংকট নেই, হয়তো কোথাও কোথাও সমন্বয়ের অভাব হতে পারে। করোনা মোকাবেলায় সরকারের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার গণটিকা কর্মসূচির নামে তামাশা করছে। অনলাইন সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে এসব বলেন তিনি। সারা বিশ্ব যখন করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যাপকভাবে টিকা প্রদান করার ব্যবস্থা করেছে, তখন সরকার একটি বিশেষ প্রতিষ্ঠানকে সুবিধা প্রদান ও একটি দেশকে খুশি করার জন্য চীনের প্রস্তাবকে উপেক্ষা করে একটি মাত্র উৎস থেকে টিকা আমদানির পদক্ষেপ গ্রহণ করে দেশে ভ্যাকসিন সংকট সৃষ্টি করে দেশের জনগণকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। সংসদে প্রধানমন্ত্রী অপ্রিয় সত্য বলায় বিএনপির গাত্রদাহ হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপির প্রথম সারির নেতারা সবাই ক্ষমতা উচ্ছিষ্ট ভোগ করতেই দলটিতে যোগ দিয়েছিলেন। এই রাজনৈতিক দলটির জন্মই হচ্ছে অবৈধ, যেটি হাইকোর্টও রায়ে বলেছে। আর ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করেছেন এটি বলাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের গাত্রদাহ হচ্ছে। এটি খুবই স্বাভাবিক, কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির প্রথম সারির নেতারা সবাই অন্য দল করতেন। যত্রতত্র পশু জবাইয়ের কারণে শহরাঞ্চলের পরিবেশ দূষিত হয়, তাই পরিবেশ সম্মত উপায়ে কোরবানি নিশ্চিত করতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন পরিবেশবিদ ও ইসলামী চিন্তাবিদরা। এক্ষেত্রে পবিত্র নগরী মক্কা মদিনার মডেল অনুসরণ করা যেতে পারে বলে মত তাদের। পরিবেশ বাঁচাও আন্দোলন পবার অনলাইন আলোচনায় এসব বিষয় উঠে আসে। মেহেদী হাসানের রিপোর্ট। 1 কোটিরও বেশি পশু কোরবানি হয় ঈদুল আজহায়, কিন্তু রাজধানীসহ বড় শহরগুলোতে যত্রতত্র পশু কোরবানি পরিবেশ দূষণের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায়ও বড় চ্যালেঞ্জ তৈরি করে। এমন পরিস্থিতিতে দেশের শহরগুলোতে পবিত্র নগরী মক্কা মদিনার মতো পরিবেশসম্মত উপায়ে পশু কোরবানির ব্যবস্থা করা যায় কিনা তা পর্যালোচনা করতেই পরিবেশ বাঁচাও আন্দোলনের এই অনলাইন আলোচনা সভা, যেখানে পরিবেশবিদদের পাশাপাশি অংশ নেন ইসলামী চিন্তাবিদরাও। করোনা অতিমারীর যে দানব এখন প্রতিনিয়ত এটা বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গাটাতে আমরা আসলে কিভাবে কোরবানির পূর্ব যে প্রস্তুতি সেটা কিভাবে সম্পন্ন করব। সিটি কর্পোরেশন একটা উদ্যোগ নিয়েছিল বিভিন্ন জায়গায় খোলা মাঠে এই কোরবানির পশু একত্রে কোরবানি দেওয়ার ব্যাপারে, কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে জনসাধারণের ভিতরে সেখানে কোনো আগ্রহ কিন্তু তারা প্রতিষ্ঠিত করতে পারেনি। গোবরটা আলাদাভাবে রাখলে সেটাকে সরাসরি সার হিসাবে বিক্রি করা যায়, অন্যান্য বর্জ্যগুলোও কিন্তু সেরকম ভাবে করা যায়। সেই বক্তারা বলেন, নির্দিষ্ট স্থানে কোরবানি নিশ্চিত করতে মক্কা মদিনার আদলে দেশে কয়েকটি মডেল জবাইখানা প্রতিষ্ঠা করা জরুরি এবং উদ্যোগটা নিতে হবে সরকারকেই। সৌদি আরবের যে হজ মিশন এবং সেখানে যে রাষ্ট্রদূত রয়েছেন, তিনি যেন আনুষ্ঠানিকভাবে মক্কার যেই স্লটারিং হাউসের প্রজেক্ট, সেটির যদি প্রজেক্টের একটি মডেল সেখান থেকে অফিসিয়ালি কালেক্ট করে এনে একটি অন্তত মডেল স্লটারিং হাউস প্রতিষ্ঠা করা। গেল বছর দাম না পাওয়ায় অনেক চামড়া রাস্তা ও নদী নালায় ফেলে দেওয়ার ঘটনা ঘটে। এতে দুর্গন্ধ সৃষ্টি সহ ব্যাপকভাবে দূষিত হয় পরিবেশ। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবছর চামড়ার মূল্য নির্ধারণ ও সংগ্রহ প্রক্রিয়া নিয়ে আগেভাগেই পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিলেন আলোচকরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ঈদ সামনে রেখে কোরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত মেহেরপুরের খামারিরা। ভালো দাম পেতে পশু মোটা তাজাকরণে কৃত্রিম উপায়ের পরিবর্তে প্রাকৃতিক খাবারের দিকে নজর দিচ্ছেন তারা। তবে করোনার কারণে বিক্রি নিয়ে শঙ্কিত খামারিরা। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। কদিন বাদেই কোরবানির ঈদ, নিজের পোষা পশুটির পরিচর্যায় ব্যস্ত খামারিরা।
দানা খাবার দিই, তারপর বিছালে দেওয়ার পরে। দেশীয় গরুর চাহিদা থাকায় লাভের আশা তাদের, তবে করোনার কারণে বেচা বিক্রি নিয়ে রয়েছে শঙ্কা। গত কোরবানিতে করোনা মহামারীর কারণে আমরা গরু বিক্রি করতে পারিনি। এই বছরে গরুগুলো আরো বড় হয়ে গেছে, তাই এবার বিক্রি করতেই হবে। এইবার যদি বেচতে না পারি তাহলে আমরা খামারেরা শেষ হয়ে যাব। ব্যবসা যদি না করা যায় তাহলে খাবো কি আমরা? ঈদে অনলাইনে পশু কেনাবেচার পরামর্শ প্রশাসনের, তবে অনলাইন অনেকে বোঝে না, দাবি পাইকারদের। আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ, সবাই তো আর অনলাইন বোঝে না। অনলাইনে একটা স্ট্রং নেটওয়ার্ক দরকার থাকে, কখনো নেট থাকে কখনো থাকে না, কারেন্ট থাকে কখনো থাকে না, যার ফলে নেট চালানোর সমস্যা। অনলাইনের মাধ্যমে কিনতে পারে। স্বাস্থ্যসেবা বিভাগ থেকে যে নির্দেশনা পাবো, সেই নির্দেশনা পাওয়ার পরে আমরা স্থানীয়ভাবে সেগুলো কার্যকরী করার জন্য চেষ্টা করব। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে খামারি ও ব্যবসায়ীরা যাতে পশুর হাটগুলোতে বেচা বিক্রি করতে পারে, সে লক্ষ্যে কাজ চলছে। এই করোনাকালীন সময়ে আমাদের খামারিরা সঠিকভাবে গবাদি পশুটা ক্রয় বিক্রয় করতে পারে। যেহেতু মহামারী চলছে, কিছুটা হলে তো সমস্যা হবে, তবু খামারিদের আমরা চেষ্টা করছি এটা পুষিয়ে নেওয়ার জন্য। ঈদে জেলায় ৭৮,৮০৩টি চাহিদার বিপরীতে পারিবারিক ও বাণিজ্যিক খামারে হয়েছে ১,৮৩,০০০-এর বেশি পশু। সমর ইসলাম, ২১ টেলিভিশন। শেরপুরে বন্যার পানি কমতে শুরু করেছে। জেলার ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও নকলা উপজেলার পানি কমেছে, তবে শেরপুর সদর উপজেলার দুটি ইউনিয়নের নিম্নাঞ্চলে এখনো পানি রয়েছে। পানিবন্দী মানুষ দুর্ভোগে আছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, মাছের পুকুর, আউশ ধান, আমন, বীজতলা ও শাকসবজির আবাদ। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে বিতরণের জন্য ১৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে উজানের ঢালে নীলফামারীতে তিস্তা নদীর পানি বেড়েছে, তবে বিপদসীমা ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারাজের সবকটি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। নারী পাচারে জড়িত টিকটক বাবুর ৫ সহযোগী গ্রেফতার, অস্ত্র, গুলি, মাদক জব্দ। আফগানিস্তানে ফের সক্রিয় তালেবানরা, পিছু হটছে সরকারি বাহিনী। আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৭:২১ সংবাদে। পৃথিবীর সব মানুষই করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত, তাই সবারই করোনার ভ্যাকসিন পাওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মোকাবেলায় অনলাইন আয়োজিত আলোচনায় এই মন্তব্য করেন তিনি। তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনা মোকাবেলায় ভ্যাকসিনের প্রয়োজনীয়তার শীর্ষক এই অনলাইন আলোচনা। ভারত সরকার আয়োজিত এই আলোচনায় ১৪২টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনার প্রধান অতিথি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনার কারণে বিশ্বের সব দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন। নো নেশন, however powerful that nation is, can solve a challenge like this in isolation. বলেন, শুরু থেকে বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে করোনা মোকাবেলা করে আসছে ভারত। From the beginning, we in India decided to adopt a completely digital approach while planning our vaccination strategy. বাংলাদেশের প্রতিনিধি আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকও অংশ নেন আলোচনায়। করোনা মোকাবেলায় অনলাইন ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দেন তিনি। Mobile applications, mobile financial services, digital commerce, digital content and videos by Mukto Path and other e-learning platforms have been making the lives of the citizens easier during this pandemic. পেমেন্ট সহ প্রয়োজনীয় প্রায় সব সার্ভিসই অনলাইনের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলেও জানান আইসিটি প্রতিমন্ত্রী। We are providing all services related to তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশে 16% তথ্য প্রযুক্তিতে দক্ষ শ্রমিক বাংলাদেশ সরবরাহ করে। অভ্যন্তরীণ বাজারেও প্রয়োজনীয় সব সার্ভিস এখন অনলাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে। সিপিডি অনলাইন আলোচনায় বক্তারা সম্ভাবনাময় এই খাতের উন্নয়নে নীতি সহায়তার দাবি জানান। গ্লোবাল সোর্স থেকেও কিন্তু আমরা জানি যে ডিজিটাল বেসড ইকোনমির একটা আন্তর্জাতিক যে অর্থনীতি, তার সাথে একটা সম্পর্ক আমাদের দেশের একটা হয়ে যাচ্ছে। অটোমেশন হবে, সেগুলোর ফলে অনেকেই কাজ হারাবে।
এটি একটি, কিন্তু অন্যদিকে আবার এটিও বলা হচ্ছে এবং আমরা দেখছিও বিশেষ করে উন্নত দেশগুলোতে যে অনেক নতুন নতুন কাজের ক্ষেত্রেও তৈরি হয়েছে। রাজধানীর হাতিরঝিল থেকে নারী পাচারে জড়িত টিকটক হৃদয় বাবুর সহযোগী অনিক হাসান ওরফে হিরো অনিক সহ 5 জনকে রাজধানীর হাতিরঝিল থেকে গ্রেফতার করেছে র্যাব। জব্দ করা হয়েছে অস্ত্র, গুলি ও মাদক। র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, অনিক হাসান ও তার সহযোগীরা হাতিরঝিল, মগবাজার সহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম এবং মাদক ব্যবসা করত। একই সাথে একটি কিশোর গ্যাংও নিয়ন্ত্রণ করত। তাদের নামে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, মাদক সহ বিভিন্ন মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। হাতিরঝিল ও মতিঝিল এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক চোরা কারবারি অনিক হাসান ওরফে অনিক সহ 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার নামে হত্যা, মাদক, অস্ত্র, ডাকাতি সহ 9টি মামলা রয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হাড়িভাঙা আম পৌঁছে দেওয়া হয়েছে আগরতলায়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে প্রধানমন্ত্রীর উপহারে 300 কেজি আম পাঠানো হয়। সরাসরি রংপুর থেকে পিকআপ ভ্যানে আমগুলো আখাউড়া স্থল বন্দরে আনা হয়। পরে তা আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেনের কাছে হস্তান্তর করা হয়। তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে আমগুলো পৌঁছে দেবেন। রোববার ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। সূচক ও লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে। দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। সোমবার ডিএসসিতে লেনদেন হওয়া 373টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 243টির, কমেছে 119টির, আর অপরিবর্তিত ছিল 11টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 69 পয়েন্ট বেড়ে উঠে আসে 6219 পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1551 কোটি 41 লাখ টাকা। এদিকে সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও। লেনদেন হয়েছে 52 কোটি 62 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এবারে আন্তর্জাতিক খবর। ভারতে ডেল্টা ধরনের সংক্রমণ ঠেকাতে ইংল্যান্ডে লকডাউন জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, সামাজিক দূরত্বের বিষয়টি সামনে রেখে কড়া বিধিবিধান জারি হয়েছে। তবে মাস্ক ব্যবহার করা না করার বিষয়ে জনগণকে কোনো চাপ দেওয়া হবে না। এদিকে যুক্তরাষ্ট্রে 33 কোটি 60 লাখ 42 হাজার ভ্যাকসিন দেওয়া হয়েছে। চতুর্থ তরঙ্গের শঙ্কায় ভুগছে ফ্রান্স। মিয়ানমারে গেল 24 ঘন্টায় 2000-এরও বেশি আক্রান্ত হয়েছে। ফাইজারের অতিরিক্ত টিকা গ্রহণের জন্য আলোচনা করছে ইসরায়েল। আর গ্রিসের প্রধানমন্ত্রী জানান, তার দেশে আর লকডাউন দেওয়া হবে না। ইন্দোনেশিয়ায় অক্সিজেনের সংকটে 60 জনেরও বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে। দক্ষিণ আফ্রিকায় গেল 24 ঘন্টায় 26,000-এরও বেশি করোনা আক্রান্ত হয়েছে। অপরদিকে ভারতে গেল 24 ঘন্টায় 43,000-এরও বেশি আক্রান্ত নিয়ে মৃত্যু হয়েছে 955। দিল্লিতে কিছু এলাকা 6 জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি। পার্থ চট্টোপাধ্যায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন অভিজিৎ। তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, দেশের সংহতি ও ঐক্য রক্ষার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। দল যে দায়িত্ব দেবে সেভাবেই কাজ করার প্রতিশ্রুতি দেন প্রণব পুত্র। 2019 সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকেটে জঙ্গিপুর আসনে প্রার্থী হয়েছিলেন অভিজিৎ, তবে তৃণমূল প্রার্থীর কাছে হেরে যান। আফগানিস্তান ফের সক্রিয় হতে শুরু করেছে তালেবান। অধিকাংশ জেলা নিয়ন্ত্রণে নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। প্রতিরোধে ব্যর্থ হয়ে বিভিন্ন এলাকা ছেড়ে যাচ্ছে সরকারি বাহিনীর সদস্যরা। তালেবানরা জানিয়েছে, কোনো অজুহাতে আর বিদেশি কোনো সেনা আফগানিস্তানে থাকতে পারবে না। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম।
বাগরাম বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র ও উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটো বাহিনী তাদের সেনাদের সরিয়ে নেয়ার পর কান্দাহারের পাঞ্জাবি জেলার পতন ঘটেছে তালেবানের হাতে। এ ঘাঁটি থেকেই গত 2 দশক তালেবান ও আল কায়দার বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছিল মার্কিন বাহিনী। আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী তাদের সেনাদের চূড়ান্ত প্রত্যাহার শুরু করার পর থেকে একের পর এক অঞ্চল দখলে নিচ্ছে তালেবানরা। দেশের 421টি জেলার মধ্যে 140টি দখল করে নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। তবে আফগান সেনাবাহিনীর সাথে তালেবানদের তীব্র লড়াই চলছে বিভিন্ন এলাকায়। অধিকাংশ স্থানেই পিছু হটছে সরকারি বাহিনী। এরই মাঝে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ থেকে সরকারি সেনারা তাজিকিস্তান সীমান্ত দিয়ে পালিয়ে যাচ্ছে। সংবাদ মাধ্যমগুলো বলছে আফগানিস্তান নিরাপত্তা বাহিনী আরও 300 সদস্য সীমান্ত পার হয়ে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন। এদিকে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে হুঁশিয়ারি দিয়ে তালেবানের মুখপাত্র সোহাইল শাহিন বলেন, সব বিদেশি সেনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আফগানিস্তান ছাড়তে হবে। আফগানিস্তানে তালেবানদের অব্যাহত অভিযানের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো প্রতিক্রিয়া এখনও দেখা যায়নি। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। আবারও সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি তামিম, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে মাঠে নামা অনিশ্চিত। কোপার প্রথম সেমিতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও পেরু, শিরোপায় চোখ 2 দলের। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। এবারে খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টাইগার ওপেনার তামিম ইকবালের মাঠে নামা অনিশ্চিত। ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি20 ক্রিকেট লিগে হাঁটুতে চোট পেয়েছিলেন তামিম ইকবাল। সেই ইনজুরি নিয়েই জিম্বাবুয়ে গেছেন তামিম। আশা ছিল টেস্টের আগে সুস্থ হয়ে উঠবেন। টেস্টের 2 দিন আগেও শতভাগ ফিট হতে পারেননি দেশ সেরা এই ব্যাটসম্যান। পুরোপুরি ফিট হতে 8 সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তামিমকে। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের আগে 2 দিনের প্রস্তুতি ম্যাচ দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলেছেন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আমরা যখন ব্যাটিং করেছি সবাই কিন্তু পজিটিভ ক্রিকেট খেলেছে এবং ভালো মতনই খেলেছে। আশা করি যে এই কনফিডেন্সটা আমাদের টেস্ট ম্যাচে অনেক উপকার দিবে এবং যেভাবে ক্রিকেট খেলেছে প্রসেস অনুযায়ী আমি মনে করি এভাবে যদি আমরা খেলতে পারি তাহলে আমরা ব্যাটসম্যানরা খুব ভালো ক্রিকেট খেলবে এবং অনেক রান করতে পারবে। কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে গত আসরের 2 ফাইনালিস্ট ব্রাজিল ও পেরু। এই 2 দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর 5টায়। শিরোপা ধরে রাখার মিশনে জয়ের বিকল্প কিছুই ভাবছে না তিতের শিষ্যরা। অপরদিকে তৃতীয়বার ট্রফি ঘরে তোলার লক্ষ্যে মাঠে নামবে পেরু। 46 বছরের শিরোপা খরা কাটাতে ব্রাজিল বাধা পার হতে চায় তারা। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। 9টি শিরোপা জেতা হয়ে গেছে ব্রাজিলের, তবে সর্বোচ্চ নয়। 15টি শিরোপা জিতে সবার উপরে আছে উরুগুয়ে, আর 14টি ট্রফি নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। ব্রাজিল আছে তারপরেই। টুর্নামেন্টে এখন পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স করা ব্রাজিলকে এগিয়ে রাখছে সবাই। বি গ্রুপে 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই নকআউট পর্বে এসেছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে পাকুয়েতার একমাত্র গোলে চিলিকে হারিয়ে সেমিফাইনালে ওঠে সেলেকাওরা। এর আগে গ্রুপ পর্বে নেইমার জাদুতে পেরুকে 4-0 গোলের বড় ব্যবধানেই হারিয়েছে ব্রাজিল। জালের দেখা পেয়েছেন আলেক্সান্দ্রো, নেইমার, রিবেইরো ও রিসার্লিসন। তাই বলে আত্মতৃপ্তিতে ভুগছে না কোচ তিতে। সেমিফাইনাল নতুন ম্যাচ, তাই সতর্ক থাকার পরামর্শই দিলেন শিষ্যদের। তবে নেইমার কাসিমিরোরা জ্বলে উঠলে জয় পাওয়া সহজ হবে বলেই মনে করেন তিতে। 1939 ও 1975 সালে কোপা আমেরিকার শিরোপা জিতেছে পেরু। গতবার ব্রাজিলের কাছে হেরে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। এবার আর সেখানে থেমে থাকতে চায় না পেরু। লক্ষ্য
তৃতীয় শিরোপা। সেই লক্ষ্যে ব্রাজিলের বিপক্ষে জয় চায় পেরু। তবে পরিসংখ্যানও এগিয়ে রাখছে বর্তমান চ্যাম্পিয়নদের। সর্বমোট 50 বারের দেখায় 35টি জয় পেয়েছে ব্রাজিল, 5টি জয় পেরুর, বাকি 10টি ম্যাচ ড্র হয়েছে। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। এদিকে কোপা আমেরিকা ফুটবলে গোল্ডেন বুটের দৌড়ে এখন পর্যন্ত সবার আগে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত পারফরমেন্সে কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত 5 ম্যাচের 3টিতে হয়েছেন ম্যাচ সেরা, আর 4 গোল করে রয়েছেন গোলদাতার শীর্ষে। এদিকে নেইমার জাদুতে এগিয়ে চলছে ব্রাজিল, তবে 2 গোল নিয়ে মেসির পেছনে ব্রাজিলেরই তারকা। 2টি করে গোল আছে বলিভিয়ার এডউইন সাভেদ্রার আর আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ ও আলেক্সান্দ্রো গোমেজের। শেষ করব চিড়িয়াখানার খবর দিয়ে। করোনাকালে 100-রও বেশি ময়ূরের বাচ্চা পেয়েছে জাতীয় চিড়িয়াখানা। উৎপাদন বেশি হওয়ায় এবার ময়ূর বিক্রি করতে চায় কর্তৃপক্ষ। বন বিভাগের অনুমতি নিয়ে আবেদন করলে 50,000 টাকায় পাওয়া যাবে একজোড়া নীল ময়ূর। আর যারা ময়ূর সংগ্রহ করবেন তাদের জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। মাহমুদ হাসানের রিপোর্ট। ময়ূর পাখি প্রজাতির মধ্যে সবচেয়ে আকর্ষণীয়। পেখম মেলার দৃশ্য বিমোহিত করে সবাইকে। মূলত ছেলে ময়ূর মেয়ে ময়ূরকে আকর্ষিত করতেই পেখম মেলে। ময়ূর পালনে আগ্রহ আছে অনেকেরই। শৌখিন পাখি পালকদের জন্য এই সুযোগ করে দিয়েছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। যারা শৌখিন প্রতিপালন করতে চায় তাদেরকে আমরা এই নির্ধারিত মূল্যে দিয়ে তাদেরকে লজিস্টিক সাপোর্ট এবং টেকনিক্যাল সাপোর্ট দিয়ে তাদেরকে আমরা পেট্রোনাইজ করব, তারা যাতে পালতে এটা আগ্রহী হয়। এটা বাড়ির সৌন্দর্য বর্ধন করবে, তার মর্যাদাটাকেও বাড়ায় দেবে। এটা কসমেটিক পারপাসে এখন পর্যন্ত, তবে এটার অর্থনৈতিক গুরুত্ব আছে অনেক বেশি। করোনা মহামারীতে চিড়িয়াখানা বন্ধ, তাই পরিবেশও কোলাহলমুক্ত। গেল কয়েক মাসে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ময়ূরের বাচ্চা পেয়েছে শতাধিক। যত্নের সাথেই রক্ষণাবেক্ষণও করা হচ্ছে। উৎপাদন বেশি হওয়ায় নীল ময়ূর বিক্রির সিদ্ধান্ত নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। একজোড়া পরিণত ময়ূরের জন্য গুনতে হবে 50,000 টাকা। যদি কেউ বেশি পালতে চায় তাহলে 1:7 বা 1:10 নির্ভর করবে খাবারের মানের উপরে। যদি আপনি ভালো ব্যালেন্স ডায়েট দিতে পারেন তাহলে 1:10 হলেও কোনো অসুবিধা হয় না। আর নর্মালি যদি একটু খাবারের মানটা অতটা ভালো না হয় 1:7 দেওয়াটাই উত্তম। একটা ময়ূরের জন্য সেমি ইন্টেন্সিভ ঘর লাগে, অর্ধেক পাখা অর্ধেক কাঁচা, একটু শেড লাগে। বাণিজ্যিকভাবে ময়ূর পালনে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। একদিনে জোড়া রেকর্ড, করোনায় আরও 164 মৃত্যু, শনাক্ত 10,000 ছুঁই, অর্ধেক রোগী গ্রামে। লকডাউন বাড়ল আরও 7 দিন, রাজধানীর অলিগলিতে বেপরোয়া চলাচল, গ্রেফতার, জরিমানা। প্রবাসী কর্মীদের নিবন্ধনে ভোগান্তি, ভিসার মেয়াদ দেখে টিকা দেওয়ার দাবি। রাজধানীর করোনা হাসপাতালগুলোতে রোগীর চাপ, পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের উদ্বেগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।